তার মানে বাংলাদেশে হাই কমিশন গেছে এবং তাকে ইমিগ্রেশন ডেস্কে নিয়ে যান। প্রথা অনুযায়ী যেহেতু হাই কমিশন আসছে, ইমিগ্রেশন কর্মকর্তারা চিনবেন, সেখানে নিশ্চয়ই নির্দেশনা দেওয়া আছে, কারণ শুক্রবারই তার যাওয়ার আগেই নোট ভার্বাল পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যেখানে যেখানে পাঠানোর দরকার সব মানে প্রক্রিয়া শেষ হয়েছে। তাহলে তো তখনই তারা চেক করে দেখবে যে কোনো সমস্যা যাতে না হয় এবং দ্রুত গতিতে যাতে পার হতে পারে। এবং উচিত ছিল যে পররাষ্ট্র দপ্তরের, ভারতীয় পররাষ্ট্র দপ্তরের কোনো না কোনো একজন অন্তত কর্মকর্তাও যেন থাকে। এটা নর্মাল প্রোটোকল। বাংলাদেশের যদি মন্ত্রী পদমর্যাদার ভারতের কেউ আসে, বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের কেউ যায় না, এমন ঘটনা বোধহয় ঘটেনি। সেখানে যাই হোক, বুঝলাম যে তারা অনেক বড় দেশ, অনেক তাদের সম্মান, যেটা প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন কর্মকর্তাকে অভ্যর্থনা জানানোর মতন তাদের কেউই নেই, কোনো একজন পিয়ন চাপরাশিও নাই, বুঝলাম। কিন্তু বাংলাদেশের হাই কমিশনার তো গেছে। আপনি চিন্তা করেন তো, ভারতের প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন কর্মকর্তা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলেন, সেখানে ভারতের হাই কমিশনার নিজে গেলেন তাকে অভ্যর্থনা জানাতে এবং তাকে নিয়ে ইমিগ্রেশন ডেস্কে গেলেন। ইমিগ্রেশন ডেস্ক আসা মাত্র সিল মারা ছাড়া 1 মিনিটের মধ্যে সমস্ত কর্মকাণ্ড শেষ করার কথা। কিন্তু এখানে কি হলো, যে হাই কমিশনার যখন ইমিগ্রেশন ডেস্কে নিয়ে গেল, তিনি লক্ষ্য করছেন যে ইমিগ্রেশন কর্মকর্তা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার ব্যক্তিগত বৃত্তান্ত কম্পিউটারে খুব মনোযোগ সহকারে পড়ছেন এবং কিছু বলছেন না। প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পর বাংলাদেশের হাই কমিশনার তার কাছে জানতে চান কোনো সমস্যা আছে কি, কিন্তু নীরব থাকেন ওই কর্মকর্তা। কত বড় বেয়াদবি যে ওই ইমিগ্রেশনের যেই একজন সদস্য, সে তো সাধারণ একজন স্টাফ, সে নীরব থাকছে, হাই কমিশনের মানে পোস্টের কোনো জবাবও দিচ্ছে না। এর কিছুক্ষণ পর ওই কর্মকর্তা জাহিদুর রহমানের জন্মস্থান কোথায়, এর আগে ভারত সফর করেছেন কিনা জানতে চান। এরপর ডেস্ক থেকে উঠে ওই কর্মকর্তা ভেতরে যান। ফিরে এসে তিনি জাহিদুর রহমানের আঙুলের ছাপ এবং আইরিশ স্ক্যান নেন। চিন্তা করেন। আচ্ছা, কিছুক্ষণ পর ইমিগ্রেশন কর্মকর্তা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বলেন, আপনি সোফায় গিয়ে বসুন, কিছুটা সময় লাগবে। উদ্ধত্ত চিন্তা করছেন? প্রতিমন্ত্রীর পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বলছেন আপনি বসেন সোফায়, কিছুক্ষণ সময় লাগবে। মানে মনে হচ্ছে আদম, আমাদের এখানে আদমদেরকে আসলে যেমন এখানে এক সাইডে দাঁড়ান, একটু মানে চেক করতেছি, অনেকটা সেরকম হয়ে গেল। দিল্লি বিমানবন্দরে নামার পর এমন কালক্ষেপণ দেখে বাংলাদেশের হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কয়েক দফা তাদের মধ্যে ফোনে কথা হয়। এক পর্যায়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের হাইকমিশনারকে জানানো হয়, ভারতের ইমিগ্রেশন বিভাগের নথিতে জাহিদুর রহমানকে বার্ড বা ওয়াচ লিস্টে দেখানো হচ্ছে, অর্থাৎ সন্দেহজনক অথবা রেড লিস্টের, লাল তালিকার মধ্যে আছে, যে তার ভারতের ব্যাপারে তার হয়তো লেখা বক্তব্য কারণে তাকে ব্ল্যাক লিস্টে রাখছে। মোট কথা ব্ল্যাক লিস্টের মধ্যে রেখে দিছে। এমন অবমাননাকর পরিস্থিতির পর ঢাকায় সর্বোচ্চ রাজনৈতিক মহলে যোগাযোগ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ঢাকার সঙ্গে যোগাযোগ করে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তখন বাংলাদেশে হাইকমিশনের কর্মকর্তারা ভারতীয় ইমিগ্রেশন থেকে পাসপোর্ট ফেরত চান। তখন ভারতীয় কর্মকর্তারা জানেন জাহিদুর রহমানের ছাড়পত্র হয়ে গেছে, তিনি প্রবেশ করতে পারেন। দিল্লি বিমানবন্দরে এই পরিস্থিতির সময় ইমিগ্রেশনে বিভিন্ন দেশের যাত্রীদের সঙ্গে বাংলাদেশের যাত্রীরাও এই ঘটনা লক্ষ্য করতেছে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টাকে কি পরিমাণে হেনস্থ করা হচ্ছে। ঢাকা ও দিল্লির সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের কিছু ঘটনার কারণে জাহিদুর রহমানকে কোনো ধরনের অপমানজনক পরিস্থিতির মধ্যে ফেলার একটা পরিকল্পিত প্রচেষ্টা ছিল। যে ঠিক আছে, তোমাকে ঢোকাবো, কিন্তু তোমাকে হেনস্থার শিকার হইতে হবে। কিন্তু জাহিদুর রহমান বুঝতে পারছে যে এখানে চরম একটা সম্মানহানি ঘটছে। তিনি আর দিল্লির ভেতরে প্রবেশ করেননি এবং তিনি ফিরতি ফ্লাইটে কলম্বো হয়ে তিনি দুপুরের মধ্যে দেশে ফিরে আসেন। এতে একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, দেশের মান মর্যাদাটা রক্ষা হয়েছে এবং ভারতকে একটা উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। এবং পরের ঘটনা জানেন, ভারতের উপ হাইকমিশনারকে ডেকে নিয়ে তলব করা হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু দেখেন
আমি ভারতীয় পত্রিকাগুলো খুঁজলাম। আনন্দবাজার তো সামান্য বাংলাদেশ, এখানে কেউ একটা শব্দ করলেও যেখানে তারা রিপোর্ট করে, এটা নিয়ে চুপ, কোনো কথা নেই। কারণ বুঝতে পারছে যে তারা একটা চরম অন্যায় কাজ করছে। এবং এই যে অন্যায় কাজ, পোষহীন এই ধরনের আচরণ, এইগুলো কিন্তু আস্তে আস্তে এই সরকার, ইউনূস সরকারের সঙ্গে যেমন একটা তিক্ত অবস্থাটা ছিল, ঠিক একই অবস্থার আবার পুনরাবৃত্তি হয়তো ঘটতে যাচ্ছে। দেখা যাক ভারতের শুভবুদ্ধির উদয় হয় কিনা, তারা ক্ষমা চায় কিনা।